ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে এসেছি এবং জিওগ্রাফির বেশ কিছু কোয়েশ্চেন আনসার আছে। তোমরা আপকামিং যে সমস্ত এক্সাম গুলো রয়েছে হচ্ছে সামনে প্রচুর এক্সাম, বিশেষ করে পুলিশের হিউজ ভ্যাকেন্সি আছে, রেলের ভ্যাকেন্সি আছে। তো মূলত এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা অত্যন্ত রেলিভেন্ট এই কোয়েশ্চেন আনসার সেশনটা। তো দেখতে দেবো প্রথম কোয়েশ্চেন কি আছে। প্রথম কোয়েশ্চেন আছে ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি দিয়ে? তো ছোটনাগপুর মালভূমি প্রধানত যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট, বেলে পাথর, চুনাপাথর, সেল, আর্কিয়ান যুগের গ্রানাইট নিস, আর নাকি ওই গন্ডোয়ানা, এটা গোয়ানা নয় গন্ডোয়ানা, ঠিক আছে, গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর, চুনাপাথর, তো এটা গন্ডোয়ানা হবে। হ্যাঁ, গন্ডোয়ানা। তো এখানে সঠিক উত্তর হবে আর্কিয়ান যুগে তৈরি হয় গ্রানাইট এবং নিস শিলা দ্বারা। এটা মাথায় রাখবে, আর্কিয়ান যুগের গ্রানাইট আর নিস শিলা দ্বারা তৈরি। দেখো নেক্সট কোয়েশ্চেন, চিল্কা লেক এটা কি? এটা আমরা জানি চিল্কা লেক নোনা জলের একটা লেক, এবং এটা দিয়ে কি কোয়েশ্চেন দেয়, এটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম লেগুন। এটা সব থেকে, এবং ভারতের তো বটেই, এশিয়ারও সব থেকে বড় লেগুন। লেগুন কাকে বলে একটু বলে দিই। লেগুন হচ্ছে কি, দেখো যদি আমরা ভারতকে দেখি, ভারতের এই যে জায়গাটা, এই জায়গাটা কি তৈরি হচ্ছে? এই জায়গাটা তৈরি হচ্ছে তোমার চিল্কা। এইটা হচ্ছে চিল্কা, উড়িষ্যার এই জায়গাটা চিল্কা। তো এই চিল্কা লেগুনের শর্ত হচ্ছে যার একটা দিক হচ্ছে সমুদ্রের দিকে উন্মুক্ত, বাকি তিনটে সাইড স্থলভাগ দ্বারা বেষ্টিত। তার মানে 3 সাইড সারাউন্ডেড বাই ল্যান্ড পার্ট আর 1 সাইড ওপেন টু দ্য সি। এই ধরনের ফরমেশনটাকে আমরা বলি হচ্ছে লেগুন বলি। তো এক্স্যাক্টলি চিল্কার ফরমেশনটা এটা, এবং চিল্কা, সেই জন্য চিল্কাকে আমরা তো লেগুন বলি, এবং সেটা এশিয়ার সব থেকে বড় লেগুন। ঠিক আছে, এখানে উত্তর হয়ে যাবে চিল্কা এবং নোনা জলের লেক। আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জকে যদি দেখি, এই সর্বোচ্চ সিংহের নাম জিজ্ঞেস করেছে। তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? স্যাডেল পিক। কোথায় আছে? একটা ডায়াবল লেক, কার নিকোবর, কোনোটাই নয়, এটা স্যাডেল পিক হাইয়েস্ট পিক। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তুমি যদি দেখো, শুধু আন্দামানকে আমি দেখাচ্ছি এখানে, এটাকে আমরা বলি হচ্ছে নর্থ আন্দামান বা উত্তর আন্দামান, এটা মিডিল আন্দামান, এটা সাউথ আন্দামান, নর্থ মিডিল সাউথ, আর এটা হচ্ছে লিটিল আন্দামান। তো এই চারটে দ্বীপ নিয়ে হচ্ছে শুধু আন্দামানটা গঠিত। ঠিক এর নিচে রয়েছে হচ্ছে কার নিকোবর, লিটিল নিকোবর, আর এখানে রয়েছে হচ্ছে গ্রেট নিকোবর। আবার এই তিনটা আইল্যান্ড হচ্ছে নিকোবরের পার্ট। তো স্যাডেল পিকের অবস্থান হচ্ছে নর্থ আন্দামানে, এখানে স্যাডেল পিক রয়েছে, স্যাডেল পিক এখানে অবস্থিত। তাহলে আন্দামান নিকোবর মিলিয়ে সর্বোচ্চ সিংহের নাম স্যাডেল পিক। বাট যখন আমরা বলবো দ্য হাইয়েস্ট পিক অফ নিকোবর, তখন তার আনসার হয়ে যাবে কি মাউন্ট ফুলিয়ার। তো নিকোবরের আবার হাইয়েস্ট পিক আলাদা করে রয়েছে, যার নাম হচ্ছে মাউন্ট ফুলিয়ার। কিন্তু যখন সমগ্রভাবে বলবো, মানে একত্রিত ভাবে আন্দামান নিকোবর বলবো, আনসার হবে স্যাডেল পিক। ভারতের কাস্ট ল্যান্ডফর্মস কোথায় দেখতে পাওয়া যায়? কাস্ট ল্যান্ডফর্ম, তো ভারতের কাস্ট ল্যান্ডফর্মস আমরা কোথায় দেখতে পাই? ভারতের কাস্ট ল্যান্ডফর্ম দেখতে পাওয়া যায় বক্সা জয়ন্তীয়া পাহাড়। এটা মাথায় রাখি, এখানে আমরা কাস্ট ল্যান্ডফর্মস গড়ে উঠি। ঠিক আছে, চলো নেক্সট আসি আমরা, ভারতের একমাত্র অ্যাক্টিভ আগ্নেয়গিরি কোথায় আছে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, সেটা আমরা কোথায় দেখতে পাই? বেরেন দ্বীপ, এবং এটা কোথায় আছে? আন্দামানে রয়েছে। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে বেরেন। এই বেরেনই হচ্ছে ভারতের একমাত্র সক্রিয়, এবং আন্দামানে আরো একটা রয়েছে যার নাম হচ্ছে নারকোন্ডাম, বাট এটা কিন্তু অ্যাক্টিভ নয়, এটা মৃত। হ্যাঁ, মরিবান, এটা মাথায় রাখবে। ভারত ও মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণী কি আছে? তো এখানে অ্যাকর্ডিং টু অপশন তো লুসাই হবে, সেটা বুঝলাম, লুসাই হিল। তো একটু যদি আমাদের এখানে দেখি, ভারত মায়ানমারের মধ্যে অনেক বর্ডার হতে পারে। নাগা পাহাড় আছে, আরকানিয়ামা পুরো এক্সটেনশনটা রয়েছে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু অপশন হচ্ছে লুসাই হিল, তো লুসাই রয়েছে। নামচাবরবা অরুণাচলে রয়েছে, যেখানে হচ্ছে তোমার কি, এইখানে তুমি যদি দেখো এটা, এই জায়গাটা, তো এইখান থেকে আমাদের কি যাচ্ছে, এখান থেকে আমাদের আসাম ঢুকছে, এখান থেকে আমাদের আসাম আসছে এই জায়গাটা। আর এখানে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ সীমান্তে এখানে আমরা একটা পাহাড় দেখতে পাই, এটাই হচ্ছে নামচাবরবা হিল, নামচাবরবা হিল। ঠিক আছে, তো এইখান থেকে, তো এইখানে আমরা লুসাই হিল বা মিজো লুসাই
এই যে পাহাড়গুলোর কথা বলছি এটাকে আমরা আরেকটা নাম কি জানি, মিজো পাহাড় বা লুসাই পাহাড়। এর অনেক নাম আছে, এটা মিজোরামে রয়েছে প্রথম কথা। এটাকে আমরা মিজো হিলস বলতে পারি, লুসাই হিলস বলতে পারি, বা ব্লু মাউন্টেনও বলতে পারি, ব্লু মাউন্টেন এই বলতে পারি। এটা এটা মিজোরামের পাহাড়, কারণ এখানে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ রয়েছে, এটা আমাদের অরুণাচল প্রদেশ, ঠিক তার গাবে এখান থেকে রয়েছে হচ্ছে নাগাল্যান্ড, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে মণিপুরকে, ঠিক এইখানে রয়েছে আমাদের হচ্ছে কি মিজো, আর এই জায়গা থেকে রয়েছে আমাদের ত্রিপুরা। এই এইখান থেকে, আর এই দিকটা পুরোটা কি, এই দিকটা পুরোটা আমাদের মায়ানমার। তো এইখানে যে কটা হিলস আছে প্রত্যেকটা হিলসই তো হচ্ছে মায়ানমারের সাথে বর্ডার তৈরি করেছে। সেটা নাগাল্যান্ডের নাগা হিলস থেকে শুরু হতে পারে, সেখান থেকে বারাইল রেঞ্জ হতে পারে, বারাইল রেঞ্জ আবার নাগাল্যান্ড আর তোমার মণিপুরকে কেটে বেরিয়েছে, এখান থেকে মিজো হিলস আসতে পারে। এটাকে প্রত্যেকেই হচ্ছে তোমার কি মায়ানমারের সাথে বর্ডার ক্রিয়েট করেছে। এখানে অ্যাকর্ডিং টু অপশন লুসাই হবে। তো এটাও বলে রাখি, লুসাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নওজো আউজো। ঠিক আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। পোলাভারাম প্রজেক্ট, পোলাভারাম প্রজেক্ট কোথায় আছে? পোলাভারাম প্রজেক্ট হচ্ছে গোদাবরী রিভারের উপর আছে, পোলাভারাম প্রজেক্ট, এটা মাথায় রাখবে। ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য আমরা লক্ষ্য করি? ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য আমরা লক্ষ্য করি? সব থেকে বেশি তারতম্য কোথায় হবে? রাজস্থানেই হবে এখানের মধ্যে, কারণ মেঘালয় তো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবং সব থেকে ভারতের আর্দ্রতম জায়গা বলতে পারি বা রাজ্য বলতে পারি। কেরালাতে প্রথম মনসুন এন্টার করে, ঠিক আছে। তো এখানে তারতম্য যখন আসবে, ভেরিয়েশন যখন আসবে, আনসার হবে রাজস্থান। ভারতের সবুজ বিপ্লবের ফলে সবটাই আমরা জানি যে গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং এই সবুজ বিপ্লবের নিয়ে যখন আমাদের কথা উঠছে, বলে রাখি এটাকে আমরা গ্রিন রিভলিউশন বলি। ভারতের সবুজ বিপ্লবের জনককে বা প্রথমে এটা করেছিলেন কে? এম এস স্বামীনাথন। কে করেছিলেন? এম এস স্বামীনাথন। ইনি ভারতে গ্রিন রিভলিউশনের জনক। আর অ্যাকচুয়ালি যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে নরমান বোরলক স্যার, তিনি। ভারতের বললে এম এস স্বামীনাথন। আর এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ গ্রিন রিভলিউশন, গ্রিন রিভলিউশনের প্রথম পর্যায়, যেটা উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলোতে, উত্তরপ্রদেশে গমের ফলন বৃদ্ধি করেছিল, এবং যেখানে যার মূল কারণ ছিল এখানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ব্যবহার করা হয়েছিল উচ্চমানের, এবং সেই বীজগুলো ছিল অত্যন্ত ছোট ছোট, ফলন অত্যন্ত পরিমাণে অত্যন্ত বেশি ফলন দিত। এবং এর যেমন পজিটিভ সাইন আছে যে ফলন বাড়ছে, এর হচ্ছে লাইফ সাইকেল যেটা টোটাল রয়েছে, এই লাইফ সাইকেলটা হচ্ছে শর্টেস্ট লাইফ সাইকেল, মানে নর্মালি একটা ফসল ফলতে যে টাইম লাগে তার থেকে অত্যন্ত কম সময় এটা কি করবে, পুরো তার সার্কেলটাকে কমপ্লিট করবে। এর ফলে ফার্মার ক্যান গো ফর মাল্টিপল কাল্টিভেশন। ফার্মার কি চলে যেতে পারে? মাল্টিপল কাল্টিভেশনে চলে যেতে পারে, মানে যে টাইম আমার একটা ফলন হবে সেই টাইম আমার দুখানা ডিফারেন্ট ক্রপস এর কাল্টিভেশন হয়ে যাবে। তো এটা একটা সুবিধা। ভারতের সর্বপ্রথম খনিজ তেল সর্বপ্রথম যখন বলেছে, এটা তো ডিগবয়, আসামে রয়েছে। আসামে প্রথম এখানে 1866 এর তেলের সন্ধান পাওয়া যায়, এটা মাথায় রাখবে। আর ডিগবয় থেকে প্রথম ডিগবয় অয়েল রিফাইনারি হিসেবে কাজ করা স্টার্ট করছে ওই 1901 থেকে, বাট তেলের সন্ধান তো 1866 এই পাওয়া যায়, ঠিক আছে। সুরমা ভ্যালি কোথায় রয়েছে? এটা অ্যাকচুয়ালি বোরাক রিভার ভ্যালি বলা হয়, সুরমা ভ্যালি, এটা বলতে পারে। আর এই মুহূর্তে সব থেকে বড় অয়েল রিফাইনারি তুমি যদি দেখো, যেটা সেটা হচ্ছে জামনগরে রয়েছে, গুজরাট, সেটা। এবার আসলে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন কি? ডিভিসি। ডিভিসি সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয়, ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা কি? দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম কথা এটা হচ্ছে তোমার একটা জয়েন্ট ভেঞ্চার। কার? এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট তো থাকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের এটা একটা জয়েন্ট ভেঞ্চার, এবং এটা 1948 সালে শুরু হয়। এবং স্বাধীনতার পরে প্রথম যদি কোনো মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট থাকে সেটা হচ্ছে ডিভিসি, ঠিক আছে, যেটা মাথায় রাখবে। যার হেডকোয়ার্টার আমরা কোথায় দেখতে পাই? কলকাতাতে রয়েছে হেডকোয়ার্টার, কলকাতা। যারা তোমরা শিয়ালদাগামী তোমার ট্রেনে যাও, ওই দেখবে যে বিধাননগরটা ক্রস করলেই মোটামুটি ডিভিসি বলে লেখা আসে। যদি তুমি তোমার লেফট হ্যান্ডে নজর রাখতে থাকো শিয়ালদার দিকে যেতে গিয়ে দেখবো বড় করে লেখা থাকে হচ্ছে ডিভিসি, ঠিক আছে। চলো, সাধারণভাবে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় মোটামুটি 10-15 তারিখ লাগে, কারণ 1 তারিখে তো এসে ঢুকেই যাচ্ছে আমাদের কোথায়, মোটামুটি কেরালাতে চলে আসছে, এবং আমাদের এখানে ঢুকতে হচ্ছে 10-15 তারিখ লাগে, যে সেই 10-15 তারিখে আমাদের সাউথ বেঙ্গলে ঢুকে যায়, ঠিক আছে। দেখো, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কোনটা হয় না? মূলত যেটা আমরা ন্যাচারাল গ্যাস, যেটা এই ন্যাচারাল গ্যাসের আহরণ বা খনন করা হয় না, এটা আনসার। কি বলেছে? কোন পর্বতশ্রেণী ভিন্ন ডালে দুই দিকে স্বাভাবিক উদ্ভিদের বৈশাখ দৃশ্য দেখতে পাবে? ডেফিনেটলি পশ্চিম ঘাটে দেখতে পাবো। পশ্চিম ঘাটের দুই ঢালে দুই বিবিধ ধরনের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে।
নিচের কোনটি পূর্বঘাত আর পশ্চিমঘাত পর্বতমালার মিলন বিন্দু? মিলন বিন্দু মানে কোথায় তারা এসে একে অপরের সাথে মিলেছে। তো যে জায়গাটায় ধরো এইটা পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, এইখানে এসেছে, এই যে যেখানে জয়েন করছে এটার নাম হচ্ছে কি? নীলগিরি। এটার নাম কি? নীলগিরি পর্বত। তো নীলগিরি পর্বতে এসে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা জয়েন করছে নীলগিরিতে। এই নীলগিরির হচ্ছে তিনটে, মানে এটা অবস্থিত হচ্ছে তিনটে রাজ্যের প্রায় জাংশনে। তার মানে এই দিক থেকে তুমি যদি দেখো, এই দিকটা কেরালা, এটা হচ্ছে কেরালা চলে যাচ্ছে, এই দিকটা কর্ণাটক যাচ্ছে, এটা কেরালা, এটা তামিলনাড়ু। এই তিনটে ট্রাই জাংশনে নীলগিরি অবস্থিত, তিনটে রাজ্যের ট্রাই জাংশনে। এবং এই নীলগিরির উচ্চতম শৃঙ্গ যদি আমরা বলি সেটা হচ্ছে দোদা বেতা। এটা মাথায় রাখবে, দোদা বেতা, এই এটা মনে রাখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আনসার কি হয়ে যাবে? নীলগিরি পর্বতমালা। এবং এটা জানি এর নাম কেন নীলগিরি, নীলকুরিঞ্চি ফুল ফোটে তার জন্য এর নাম হচ্ছে নীলগিরি। এবং শুধু তাই নয়, এখানে ফেমাস হিল স্টেশন রয়েছে আমাদের উটি, উটি হিল স্টেশন রয়েছে। এই উটি হিল স্টেশনের আবার কি নাম, কিন্তু তুমি আবার উটি পাবে না, এটা উগান্ডা মন্ডলম রেলওয়ে স্টেশন। তো এটা দেখতে পারো। তো চলো, তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।